অসংখ্য ধন্যবাদ। শুভ সন্ধ্যা সবাইকে। আজকে আমি আবার ফেসবুক লাইভে চলে এসেছি একটা কারণে। আমাদের এই মুহূর্তে সাম্প্রদায়িক উস্কানি কারা দিচ্ছেন, কারা কিভাবে সাম্প্রদায়িক উস্কানি দ্বারা উত্তেজনামূলক বাক্য প্রদান করে আমাদের ত্রিপুরা রাজ্যকে অশান্ত করার চেষ্টা কারা চালাচ্ছেন, সেই সম্পর্ক নিয়েই আমার ব্যক্তিগত মতামত এবং সবার কাছে অনুরোধ রাখতে চাইব যাতে আমাদের শান্তিটা বিনষ্ট না হয়। কেননা বিগত কয়েকদিন যাবৎ আমরা দেখতে পাচ্ছি যে আমরা সোশ্যাল মিডিয়া খুললেই, ইউটিউব খুললেই বা ফেসবুক খুললেই আমরা দেখতে পাচ্ছি যে একটা জাতির সাথে আর একটা জাতির মধ্যে একটা মত বিরোধ। সেই মত বিরোধটা বা সেই একটা যে আমাদের মধ্যে যে উত্তেজনামূলক যে কথাবার্তা সেটা কোথা থেকে আসলো এবং সেই উস্কানিমূলক সাম্প্রদায়িক যে বাকবিতণ্ডা সেটা কোথা থেকে এলো এবং কিসের দ্বারা উৎপত্তি হলো, কারা উৎপত্তি করেছিল এবং বর্তমানে কি চলছে সেটাকে নিয়ে আমার ব্যক্তিগত মতামত প্রকাশ করব। এবং সবার কাছে আমি অনুরোধ রাখব যে যদি আপনাদের যুক্তিসঙ্গত মনে হয় তাহলে এই আমার লাইভটাকে শেয়ার করে দিবেন এবং যাহাতে সবার কানে গিয়ে পৌঁছে। আমার এই অনুরোধটা রাজ্য সরকারের কাছে, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এবং রাজ্যের পুলিশ প্রশাসনের কাছে এবং প্রত্যেকটা জেলার জেলা শাসকদের কাছে এবং প্রত্যেক বুদ্ধিজীবী মহলের কাছে, যাহাতে আমার এই অনুরোধটা গিয়ে পৌঁছে, সেটা শেয়ার করে সাথে থাকবেন। প্রথমেই আসি, এখন বর্তমানে দেখছি আমরা যে সাম্প্রদায়িক যে একটা উস্কানিমূলক কারা তৈরি করেছিল এবং আমরা এখন সোশ্যাল মিডিয়া খুললেই দেখি এক জাতির তিপ্রাসা বাঙালিদেরকে বকাবকি করছে এবং বাঙালি জাতিরা তিপ্রাসাদেরকে বকাবকি করছে এবং শুধু উত্তেজনামূলক বাক্যই আদান প্রদান হচ্ছে এক তরফ থেকে দ্বিতীয় তরফ থেকে এক তরফে। সেটা বন্ধ হওয়া উচিত এবং রাজ্য সরকার, আমাদের পুলিশ প্রশাসন, আমাদের যে এসবি ব্রাঞ্চ, সিভিল ব্রাঞ্চ, নতুবা যারা গোয়েন্দা বিভাগের তরফ থেকে নিরপেক্ষভাবে সেটাকে তদন্ত করে উপযুক্ত শাস্তি দেওয়া অতি প্রয়োজন। এবং আজকে আমি কয়েকটা তথ্য তুলে ধরব, প্রমাণ ছাড়া আমি কথা বলবো না, প্রমাণ দিয়েই কয়েকটা তথ্য তুলে ধরবো। পরবর্তীতে আমি বলতে এইসব ব্যাপারটাকে নিয়ে আপনাদের সাথেও আলোচনা করব এইসব ব্যাপারটাকে নিয়ে। তো দেখছি কয়েকদিন আগে যখন লাঠিয়াল বাহিনী নিয়ে অ্যাকচুয়ালি আগরতলাকার জিরানিয়া কার, আমবাসা কার, কাঞ্চনপুর কার, তেলিয়ামুড়া কার, বাঙালির একতরফা যে বাঙালির বলে যে একটা জাতির কথা বলে যে সাম্প্রদায়িক যে উত্তেজনামূলক স্লোগান কারা তুলেছিল সেটাকে ব্যাখ্যা করুন প্রথমে। আর এর মধ্যে দেখছি এই মুহূর্তে ওই যে সাম্প্রদায়িক সুরসুরিটাকে মদত দিচ্ছেন আমাদের ত্রিপুরা রাজ্যের কিছু সংখ্যক আমাদের এই সমাজ গড়ার চাবিকাঠি, আমাদের এই সমাজের চতুর্থ স্তম্ভ বলে যারা নিরপেক্ষ সংবাদ মাধ্যম চালানোর জন্য যারা উৎপত্তি হয়েছেন, তাদের মধ্যে থেকেই দেখা যাচ্ছে ওনারাই কিন্তু এই সাম্প্রদায়িক আগরতলাকার বাঙালির সেই প্রচারটাকে ওনারাই কিন্তু এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং সাম্প্রদায়িকতার সুরসুরিটাকে ওনারাই মদত জুগিয়ে রয়েছেন। নিরপেক্ষ সমাচার প্রদান না করে এক পক্ষকেই দোষারোপ করার ফলে আমাদের আজকে এই ত্রিপুরা রাজ্যের এই একটা উত্তেজনামূলক যে সৃষ্টি হয়েছে। কারণ যখন গৌরাঙ্গবাবুদের দল লাঠিয়াল বাহিনী নিয়ে আগরতলার মতো জায়গাতে
আগরতলার মতো জায়গা, জনমিশ্রিত জায়গা, সেখানে সর্বজাতির লোকেরাই বাস করেন, সেখানে বাঙালি জাতির লোকেরা বাস করেন, সেখানে তিপ্রা জাতিদের লোকেরা বাস করেন, সেখানে হিন্দু, মুসলিম, বুদ্ধিস্ট, শিখ, জৈন সর্বধর্মের লোকেরাই, খ্রিস্টান সর্বধর্মের লোকেরাই সেখানে বসবাস করেন। কিন্তু কি করে বলতে পারলেন যে গৌরাঙ্গবাবু ওদের দলের তরফ থেকে যে আগরতলা কার, বাঙালির বলে, সেটা কেন বলতে পারলেন? সেই প্রশ্নটা আমি কোনো একটা বাংলা নিউজ চ্যানেলদেরকে জিজ্ঞেস করতে দেখেনি। আর মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মা দিল্লির যন্তর মন্তরে গিয়ে যখন আগরতলা কার, আগরতলা আমার বলে যখন কথা বলেছিল, তখন সাম্প্রদায়িক একখা দিয়ে তখন মহারাজকে বিভিন্ন চ্যানেলে, বিভিন্ন সমাচার মাধ্যমে আমি দেখেছি, বিভিন্ন যারা নিজেকে সমাজের চতুর্থ স্তম্ভ বলে দাবি করেন তাদেরকে দেখেছি একতরফা দোষারোপ করে সেই আমাদের মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মাকে সাম্প্রদায়িক একখা দিয়েছেন। কিন্তু আমি বলতে চাই, যদি সমাজের সুস্থতা কামনা করেন, সমাজকে গড়ার জন্য আপনাদের যদি ইচ্ছা থাকে, তাহলে একতরফা যুক্তি প্রকাশ করবেন না, একতরফা সমাচার এইভাবে প্রকাশ করবেন না। আমার অনুরোধ। মহারাজ কি কারণে, কোন কথার ভিত্তি করে যে দিল্লির যন্তর মন্তরে গিয়ে উনি আগরতলা আমার বলেছিল, সেটাকে প্রথম যাচাই করুন, সেই সংবাদটাকে প্রথম প্রচার করুন। গৌরাঙ্গ বাবুরা আগরতলার মতো জায়গাতে লাঠিয়াল বাহিনী নিয়ে, ইউনিফর্ম পরিধানকারী লোকদেরকে নিয়ে আগরতলা কার, কাঞ্চনপুর কার এবং তেলিয়ামুড়া কার এবং বিভিন্ন জায়গা কার বলে যারা দাবি করেছেন, আমবাসা কার বলে যারা দাবি করেছেন, ওরা কিভাবে বলতে পারে যে শুধুমাত্র বাঙালি জাতি, বাঙালিদেরই যে আগরতলা, বাঙালি জাতিরই শুধু যে কাঞ্চনপুর, বাঙালি জাতিরই শুধু যে বিভিন্ন জায়গার নাম যে বলেছিল, সেটা কি করে হয় তাদের, সেই ব্যাপারে কখনো ওনারা বিশ্লেষণও করেন নাই এবং সেই সংবাদটাকে প্রচারও করেন নাই। তাহলে আমি বলতে চাই যে গৌরাঙ্গ বাবুরা যেই বলেছিল যে আগরতলাকার বাঙালির, উনি কোন যুক্তিতে বলেছেন যে আগরতলা শুধু বাঙালির? আগরতলা কেন বাঙালির হবে? আর মহারাজ যখন বলেছিল আগরতলা আমার, মহারাজ যখন বলেছিল, তা আগরতলাকার যখন মহারাজ আমার বলেছিল, সেই যুক্তিটা আমি একটু খতিয়ে দেখি, আপনারাও একটু খতিয়ে দেখবেন। গৌরাঙ্গবাবু কি করে বলতে পারেন যে আগরতলা বাঙালির? গৌরাঙ্গবাবু কিভাবে বলতে পারেন যে কাঞ্চনপুর বাঙালির? শুধু বাঙালির কেন হবে? কাঞ্চনপুরেতে রিয়াং সম্প্রদায়ের লোকেরা থাকে, দাস সম্প্রদায়ের লোকেরা থাকে, দেবনাথ সম্প্রদায়ের লোকেরা থাকে, সেখানে অনেক জাতির বসবাস, মিশ্র বসবাস, সেখানে দার্লং সম্প্রদায়ের লোকেরাও আসে, চড়ই সম্প্রদায়ের লোকেরাও আসে, হালাম সম্প্রদায়ের লোকেরাও বসবাস করে, সেখানে অনেক সম্প্রদায়ের লোকেরাই বাস করে। তাহলে আমি বলতে চাই আজকে, যদি গৌরাঙ্গবাবু যদি বলেন ওনার বাপদাদার কোনো কৃতিত্ব নেই এই ত্রিপুরা রাজ্যে, কিন্তু মহারাজ যদি বলে গৌরাঙ্গবাবুদের, আমরা বাঙালিদের যে বক্তব্য অনুসারে ওনার পরিপ্রেক্ষিতে মহারাজ যে বলেছিল, মহারাজ যে দাবি করেছিল আগরতলা আমার, কাঞ্চনপুর আমার, সেই যুক্তিটা যদি আমরা একটু সেই যুক্তিটাকে যদি একটু আমরা বিশ্লেষণ করি, তাহলে কিছুটা হলেও কিন্তু পাওয়া যায় সেখানে। কেননা ভারত স্বাধীন যখন হয়েছিল, ত্রিপুরা রাজ্য ভারতের সাথে সংযুক্ত হয়নি। ত্রিপুরা রাজ্য একটা দেশ ছিল, একটা রাষ্ট্র ছিল। আর গৌরাঙ্গবাবুরা ইতিহাসকে বিকৃত করতে চায়। গৌরাঙ্গবাবুরা বারংবার ইতিহাসকে বিকৃত করে ওনারা প্রচার চালিয়ে যায়। গৌরাঙ্গবাবুরা বারংবার ইতিহাসকে বিকৃত করে যারা সম্প্রচার করে চালিয়ে যাচ্ছেন, তার সম্পর্কে তো দেখি ওই নিরপেক্ষবাদীরা, যুক্তিবাদীরা এসে কথা বলেনি।
আমাকে একটা দেখান, একটা প্রমাণ দেখান যে গৌরাঙ্গ বাবুর বাপদাদারা ত্রিপুরা রাজ্যের সাথে ভারত স্বাধীনতা হওয়ার পর ভারতের সাথে সংযুক্ত হওয়ার সময় একটা কৃতিত্ব দেখান। হ্যাঁ, মহারাজ তো বলতেই পারেন, কাঞ্চনপুর মহারাজের বলতেই পারেন, কারণ সে সেই রাজ পরিবারের একটা অংশ। উনি যদি না করলেও উনার বাপদাদারা করেছিলেন। কাঞ্চনপুরের জায়গাটাকে যখন 1971 সালে যখন বাংলাদেশে বিতাড়িত হয়ে অনেকে প্রশ্রয় চেয়েছিলেন, প্রশ্রয় চাওয়ার ফলে ষষ্ঠী সমিতিকে সেখানে আমাদের সেই রাজমাতা কাঞ্চন প্রভা দেবী, রাজমাতা শুধু আমাদের ত্রিপুরা জাতিদের জন্য ছিল না, আমাদের রাজপরিবার ছিল শুধু ত্রিপুরা জাতিদের জন্য নয়, আমাদের রাজপরিবার আমাদের ত্রিপুরা রাজ্যের গর্ব, আমাদের ত্রিপুরা রাজ্যের গর্ব। যারা ত্রিপুরাবাসী সবাই রাজপরিবারকে স্বীকার করেন এবং রাজপরিবারের কৃতিত্বকে ওনারা মানেন। হ্যাঁ, সেই রাজপরিবারের রাজমাতা কাঞ্চন প্রভা দেবী সেখানে কাঞ্চনপুরের ষষ্ঠী সমিতিকে জায়গা দান করেছিল, মাথাগুচ্ছ জায়গা দান করেছিল। তাহলে কেন মহারাজ বলতে পারবেন না যে কাঞ্চনপুর আমার বলে? উনার না হলেও তো উনার বাপদাদার ছিল, এবং মহারাজ সেই কথা বলার কোনো প্রয়োজনই ছিল না। যদি ওই গৌরাঙ্গ বাবুরা, গীতাঞ্জলি মহোদয়ারা যদি এই কথা না বলতো, শুধু আগরতলা বাঙালির, কাঞ্চনপুর শুধু বাঙালির যদি একতরফা না বলতো, মহারাজ কোনো দিন বলতেন না আমাদের মহারাজ প্রদ্যুৎ কিশোর দেব বর্মন। ওই পরিপ্রেক্ষিতে বলেছিল, কিন্তু সেটাকে উল্টোভাবে ঘুরিয়ে এক পক্ষ সংবাদ মাধ্যমরা চালিয়ে উস্কানির মদত জুগিয়েছেন। আজকের দিনেও দেখেছি, আজকের দিনেও দেখতে পাই যে একতরফা নিউজ চালিয়ে যাচ্ছেন। বিগত কয়েকদিন আগে আমি দেখেছি যে আমবাসার মতো জায়গাতে গৌরাঙ্গ রুদ্রপাল বাবুরা এসে এখানেও একটা উত্তেজিত সৃষ্টি করার চেষ্টা করেছে। আমাকে আমবাসার একজন ব্যক্তি, উনি নাম প্রকাশ করতে বারণ করেছেন, আমার খুব ভালো বন্ধু, একজন বাঙালি হয়, আমাদের ভারতীয়, আমাদের ত্রিপুরা রাজ্যের পুরাতনবাসী, আমার একজন ভালো বাঙালি বন্ধু আমাকে ছবি পাঠিয়েছেন, এবং আমি দেখতেও পেরেছি যে আমার ফেসবুক পেজে দেওয়া আছে। আপনারা দেখবেন, প্রচার করবেন, বিবেচনা করবেন যে বিগত কয়েকদিন আগে গৌরাঙ্গ রুদ্রপালরা আমরা বাঙালির ঐক্য বলে এখানে এসে আমরা বাঙালি দলে প্রায় 40 জনকে যোগদান করিয়েছেন। সেই যোগদান যেখানে করিয়েছিল, সেই যোগদানকারীদের মধ্যে আমি দেখেছি যে আমবাসাবাসীরা প্রায় লোকেরাই জানেন যে সেখানে 13 পরিবারের একটা সেখানকার আমাদের ভারতীয়, আমাদের ত্রিপুরার বাসিন্দা, আমি পিপ্রাসা বাঙালি বলে বলতে চাই না, ভারতীয় হিসেবে বলতে চাই। সেখানে যে খতিনমোহন মলছম বলে এক ব্যক্তির জায়গা, বসত বাড়ি এবং জমিন সেখানে রয়েছে, সেই জমিন আমি তথ্য সহকারে আমার ফেসবুক পেজে দিয়েছি, আপনারা দেখে নেবেন। আমি আশা করি খতিনমোহন মলছম আপনারা যদি গুগলে সার্চ করে নিতে পারেন। মৌজা হয়েছে কমলাসরা মৌজা, খতিয়ান নং 120। আমি আস্তে ধীরেই বলছি, আপনারা প্রয়োজনে গুগলে যান, গুগলে গিয়ে সার্চ করুন, গুগলে গিয়ে ই জমি বলে একটা সাইট আছে, সেই সাইটে গিয়ে দেখুন যে আমবাসা মৌজা কমলাসরা, খতিয়ান নম্বর 120, মহকুমা আমবাসা, তহসিল দলুবাড়ি, রেভিনিউ সার্কেল আমবাসা। সেই জায়গাটাতে সেটাকে আপনারা সার্চ করে দেখে নিন, সেখানে জায়গার মালিকের নাম এবং জায়গা কতটুকু সেটা সব উঠে আসবে। খতিনমোহন মলছম নামে এক ব্যক্তির জায়গাতে প্রায় ওনার জায়গা হয়েছে 2 একর 18 শতক 0 হেক্টর আর 883 আর
2 একর 18 শতক জমিন। সেই জমিনে সেই ফতিনমোহন মলসমের বৈধ জমিতে অবৈধভাবে 13টা পরিবার সেখানে দখল করে বসে রয়েছেন। সেখানে দখল করে বসে রয়েছেন। আর সেই 13 জনের মধ্যে আমি নামটা বলে দেব। 1 নম্বর শ্রী রঞ্জিত দেবনাথ, পিতা কৃষ্ণ দেবনাথ, ধীরেন্দ্র পাল, পিতা শম্ভু পাল, চিত্তরঞ্জন পাল, পিতা দেবেন্দ্র পাল, গৌতম পাল, সন অফ গোপাল পাল, গণেশ চৌধুরী, সন অফ লেট বীরেন্দ্র চৌধুরী, সাধন রুদ্র পাল, মহিমচন্দ্র রুদ্র পাল, দীপক রুদ্র পাল, পিতা সাধন রুদ্র পাল, রূপক চন্দ্র পাল, পিতা সাধন রুদ্র পাল, নীরেন রুদ্র পাল, সুদন রুদ্র পাল, টিটু পাল, বিদুভূষণ পাল, বীরেন্দ্র দেবনাথ, পিতা কৃষ্ণদন দেবনাথ, সুকেশ চৌধুরী, পিতা বীরেন্দ্র চৌধুরী, মারণীবালা পাল, ওয়াইফ অফ নগেন্দ্র পাল। 13টা পরিবার সেখানে বসবাস করছে অবৈধভাবে। 13টা পরিবার সেখানে বসবাস করছে। এবং এই বিগত কয়েকদিন আগে আমি এখানে অনেকটা রুদ্রপালের নাম দেখেছি, যে সুদন রুদ্রপাল, দীপক রুদ্রপাল, রূপক রুদ্রপাল, নীরেন রুদ্রপাল, আরো অনেকের নাম দেখেছি। এবং বিগত কয়েকদিন আগে গীতাঞ্জলি মহোদয়েরা বলেন যে সাম্প্রদায়িক কারা, আগরতলা কার, আমবাসা কার, আমি সব জায়গার কথা বলবো না। এখন যদি বলতে চাই, গৌরাঙ্গ বাবুরা বিগত কয়েকদিন আগে কুলাই বাজারে এসে যারা 40 পরিবারের আমরা বাঙালিতে যোগদান করেছে বলে যে ছবিটা প্রকাশ করেছেন, সেখানকার আমার একজন ভালো বাঙালি বন্ধু আমাকে ছবি পাঠিয়েছেন যে ওই 13 পরিবারের থেকে অনেক অংশের লোকেরাই সেখানে প্রথম সারিতে দাঁড়িয়ে রয়েছেন। তাহলে আমি এখন বলতে চাইব, সেই 13 পরিবারের জায়গার মালিক কে? যদি তখন বলে রুদ্রপাল বাবুরা, গীতাঞ্জলি মহোদয়েরা যখন বলে বাঙালির যদি বলে, আমি বলতে চাইব সেটা না। সেই 13 পরিবার জায়গার জমিনের মালিক ফতিনমোহন মলসম, আমি সেটা বলবো। সেই 13 পরিবার যেখানে অবৈধভাবে অনুপ্রবেশকারীরা অবৈধভাবে যারা সেখানে বসবাস করে রয়েছেন, সেই 13 পরিবারের জমিনের মালিক কে যদি বলে, আমি বলবো ফতিনমোহন মলসম। উনার অন্যায়ের বিচার করতে হবে। আপনারা বলতে হবে, আমাদের আমবাসীরা বলতে হবে। বৈধ অবৈধর ব্যাপার নিয়ে আওয়াজ তুলতে হবে। আজকের দিনে যদি আমার সেই আমবাসার সেই আমার বাঙালি বন্ধু, সেই পুরাতন বাঙালি বন্ধু, সেই ভারতীয় বাঙালি বন্ধু আমাকে যদি দেখিয়ে না দিত, ওই 13 পরিবারের মধ্যে থেকে আমরা বাঙালি দলে ওই যোগদান করেছিলেন ওই লোকেরাই এখানে আসে। এবং ওনারাই সুরসুরি তুলছেন যে জাতি দাঙ্গা সৃষ্টি করার সাম্প্রদায়িক উস্কানি নাকি মহারাজ তৈরি করছেন বলে একতরফা দোষারোপ করে যাচ্ছেন। কিন্তু আপনারাই বিচার করুন, সেই 13 পরিবার একজন ব্যক্তির জায়গা দখল করে যে অবৈধভাবে বসবাস করছে, সেটা কি ন্যায় হয়েছে? সেটা অন্যায় হয়নি? আর এর মধ্যে শুনেছি, কিছুক্ষণ আগে আমাকে ফোন করেছে আমাদের পুরাতন বাঙালিরা, আমাদের ত্রিপুরা রাজ্যের রাজ্যবাসীরা, আমাদের প্রকৃত ভারতীয়রা, কি তিপ্রাসা কি বাঙালি, কেউ এই সাম্প্রদায়িক দাঙ্গা চাই না। আমি এর মধ্যে শুনেছি আমার একজন আমবাসার, আমি নাম প্রকাশ করব না, উনি বলেছেন আমাকে, এর মধ্যেই যারা আমরা বাঙালিতে যোগদান করেছেন, ওনারা একটা ইমোশনালি অনেকটা ক্লাবে, অনেকটা বাঙালিদের ক্লাবে, অনেকটা বাঙালিদের সংগঠনে,
অনেকটা বাঙালিদের বাড়িতে বাড়িতে গিয়ে ওনারা সাহায্য চাইছেন। কিসের সাহায্য? যে আমরা বাঙালি হয়ে আমাদেরকে সাহায্য করবেন না কেন? আমরা প্রয়োজনে জাতি দাঙ্গা লাগিয়ে দেব, তবুও আমরা এই জমি ছাড়ব না। বৈধভাবে নোটিশ দেওয়া হয়েছে। ডিএম অফিস থেকে বারংবার নোটিশ দেওয়া হয়েছে। এসডিএম অফিস থেকে বারংবার নোটিশ দেওয়া হয়েছে। সেই জায়গাটাকে যারা বৈধ মালিক খতিন মোহন মলসম, সেই বৈধ মালিক খতিন মোহন মলসমকে ওনার জায়গায় ফিরিয়ে দেওয়া হোক বলে নোটিশ দেওয়া হয়েছিল। তবেও ওনাদের টনক নড়েনি। আর ওনারাই বলছে আম্বাসাকার বাঙালির বলে। আম্বাসাতে আরো এমন প্রচুর জায়গা রয়েছে, অনেক মগদের জায়গা, অনেক মলসমদের জায়গা, অনেক কলইদের জায়গা, অনেক দেববর্মাদের জায়গা আছে, অনেক বাঙালিদের জায়গা। কিন্তু এতদিন তো এমন ছিল না, মতভেদ ছিল না। তাহলে আজকের দিনে কেন? সংবাদ প্রকাশ করুন আপনারা নিরপেক্ষভাবে। কেন এক জাতিকে এইভাবে? আমি প্রমাণ সহকারে দিয়েছি, আপনারা প্রচুর করে প্রচার করবেন। প্রমাণ সহকারে আমি দিয়েছি। আপনাদের সৎসাহস থাকলে ভারতীয়দের হয়ে কি বাঙালি কি তিপ্রাসা আপনারা আন্দোলনে ঝাঁপিয়ে পড়ুন, ন্যায় বিচার দিন সেই খতিন মোহন মলসমকে। বৃদ্ধ সেই খতিন মোহন মলসম, ওনার এক সন্তান ছিল, মারা গিয়েছেন। কি কারণে মারা গিয়েছেন সেটা তো আমরা সঠিক জানতে পারি নাই। ন্যায় বিচার দিতে হবে একজন ভারতীয় হিসেবে, একজন ত্রিপুরাবাসী হিসেবে। আপনারা সংবাদ মাধ্যমরাও সেটাকে তদন্ত করুন যে আমরা বাঙালির, আগরতলা বাঙালির, ত্রিপুরা বাঙালির বলে যারা দাবি করেছেন, ওনাদের ব্যাকগ্রাউন্ড, ওনাদের তথ্য আপনারা দেখুন, খুঁজুন ওনাদের ব্যাকগ্রাউন্ড কি, ওনাদের বাসস্থান কোথায়, ওনারা কি কারণে এমন সাম্প্রদায়িক উত্তেজনা বাক্য ওনারা প্রকাশ করছেন। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আপনারা সমাজ প্রচারণ করুন, আমাদের আপত্তি থাকবে না, আমাদের আপত্তি থাকবে না। মহারাজ কেন বলবে না? যদি গৌরাঙ্গ বাবুই বাঙালির যদি বলতে পারে, মহারাজ কেন বলতে পারবে না? ওনার কথার, গৌরাঙ্গ বাবুর কথার ভিত্তি করে কেন বলতে পারবেন না যে মহারাজ ত্রিপুরা আমার বলে? কেন বলতে পারবে না? সেই রাজপরিবার যে বাংলা ভাষাকে রাজকীয় ভাষা বলে সম্মান দিয়েছিল, কই মহারাজ তো কখনো সাম্প্রদায়িক মনোভাব চিন্তাধারা করেননি। বাংলা ভাষাকেও তো মহারাজ প্রাধান্য দিয়েছিল, হ্যাঁ, রাজকীয় ভাষা বলে স্বীকৃতি দিয়েছিল। বলতে হয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, ওনার সাথে আমাদের রাজ পরিবারের একটা সুসম্পর্ক ছিল। যখন নাইট উপাধিও পাননি, যখন কবি বলে পরিচিতই হননি, আমাদের মহারাজদের দ্বারা ওনাকে নাইট উপাধি ভূষিত করা হয়েছিল। আমাদের মধ্যে তো সুসম্পর্ক রয়েছে। কাঞ্চনপুরে ষষ্ঠী সমিতিকে যারা বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে এসেছিল তাদেরকে থাকার জায়গা করে দিয়েছিল। আগরতলার মতো জায়গাতে সেই রাজপরিবার ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্য, সবার উন্নতির স্বার্থে জমিন দান করেছিল। স্বাস্থ্যের জন্য হসপিটাল, শিক্ষার জন্য স্কুল কলেজ, যাতায়াতের জন্য বিমানবন্দর কারা করেছিল? তখন কি গৌরাঙ্গ বাবুরা ছিলেন? যখন সেই জায়গা দান করেন, উড়োজাহাজের জায়গা দান করেন, তখন গৌরাঙ্গ বাবুরা দান করেছিল? ওনার বাপদাদারা করেছিল নাকি আমাদের রাজপরিবারের লোকেরা করেছিল? যখন ত্রিপুরা রাজ্যও ছিল না, ত্রিপুরা একটা দেশ ছিল, একটা রাষ্ট্র ছিল,
ত্রিপুরা রাষ্ট্রর সাথে ভারত দেশের সাথে ত্রিপুরার দেশ যখন চুক্তি হয় তখন কে চুক্তিটা করেছিল? যদি গৌরাঙ্গ বাবুদের বাপ দাদাদের জায়গা হতো তাহলে গৌরাঙ্গ বাবুরাই তো সেখানে সিগনেচার করতো না। স্বাক্ষর কে করেছিলেন? ত্রিপুরা রাষ্ট্রর সাথে ভারত রাষ্ট্রর স্বাক্ষর কাদের মধ্যে হয়েছিল? সেই রাজ পরিবারের দ্বারাই তো হয়েছিল না। তাহলে ত্রিপুরা রাজ্য কার যদি বলতে চাই, ত্রিপুরা রাজ্য এখন বর্তমানে সবারই, যেই মালিক তাদেরই। নিরপেক্ষতা বজায় রাখুন। কিন্তু আমাদের মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মা যেই কথাটা বলেন তার পরিপ্রেক্ষিতে, গৌরাঙ্গবাবুর পরিপ্রেক্ষিতে যদি মহারাজ বলেন, হ্যাঁ মহারাজের সত্যতা কিছু পাওয়া যায়। এখন বর্তমান গণতন্ত্র যুগ, রাজা বলে নেই আপনারা মনে করেন, হ্যাঁ আমরা আমাদের হৃদয় থেকে আমরা সম্মান জানাই সেই রাজ পরিবারের কৃতিত্ব, সেই রাজ পরিবারের সম্মান, সেই রাজ পরিবারের কৃতজ্ঞতা আমরা স্বীকার করি বলে আমরা সেই রাজ পরিবারের বংশধর মহারাজ বলে আমরা সম্বোধন করি, সম্মান জানাই। কেননা আমি আমার কথাই বলবো, আমার নাম বিষ্ণু দেববর্মা পাড়া। এখন যদি বলি বিষ্ণু দেববর্মা পাড়া কার, আমি বলতে পারি না এখন বিষ্ণু দেববর্মা পাড়া আমার। পাড়াটা আমার বলতে পারবো আমি, হ্যাঁ আমার বাবার পাড়া বিষ্ণু দেববর্মা পাড়া আমার গ্রামের নাম। আমার বিষ্ণু দেববর্মা পাড়া কার যদি বলে, বিষ্ণু দেববর্মা আমার বলে দাবি করতে পারবেন শুধুমাত্র এই বিষ্ণু দেববর্মা পাড়ায় যারা বসবাস করে। শুধু আমি বলতে পারি না, আমার এই গ্রামে যারা বসবাস করেন, আমাদের এই বিষ্ণু দেববর্মা পাড়ায় যারা বসবাস করেন, সবাই বিষ্ণু দেববর্মা পাড়া কার বললে আমরা এই পাড়ার লোক সবাই উঠে দাঁড়িয়ে বলবো বিষ্ণু দেববর্মা পাড়া আমাদের, আমাদের বলবো। আমার বাবা নেই, আমার বাবা মৃত হয়ে গেছেন, ইহলোক ত্যাগ করেছেন। ইহলোক ত্যাগ করেছে বলেই যে আমার বাবার কৃতিত্ব এখানে থাকবে না, সেটা তো হয় না, সেটা হয় না। সত্যতাকে স্বীকার করতে হবে। সেই রাজন্য যুগ এখন নেই, গণতন্ত্র যুগ আসে বলেই সেই রাজ পরিবারের বংশধরকে আমরা কি মানতে পারি না, সম্মান দিতে পারি না, সম্মান দিতে পারি না? রাজপরিবার কি আমাদের শুধু তিপ্রা জাতিদের জন্য ছিল? না, রাজপরিবারের কৃতিত্ব সাম্প্রদায়িক সেখানে কিচ্ছু দেখা যায় না। ধর্ম বিরোধী ছিল না। যখন ত্রিপুরা রাজ্য একটা রাষ্ট্র ছিল তখনও ধর্ম বিরুদ্ধে ছিল না আমাদের মহারাজ, আমাদের রাজপরিবার কোনো জাতির বিরুদ্ধে ছিল না, কোনো ধর্মের বিরুদ্ধে ছিল না। এর কারণেই তো রাজন্য যুগে সেখানে আমাদের খ্রিস্ট ধর্মাবলম্বীদের জন্য চার্চ তৈরি হয়েছিল, হিন্দু ধর্মাবলম্বীদের জন্য বিভিন্ন মন্দির তৈরি হয়েছিল, বুদ্ধিস্ট ধর্মদের জন্য বুদ্ধ মন্দির তৈরি হয়েছিল, মুসলিম ধর্মাবলম্বীদের জন্য সেখানে আজান করার জন্য সেখানে মসজিদ তৈরি করা হয়েছিল। তাহলে কি করে বলতে পারেন যে সেই রাজ পরিবারের বংশধর সাম্প্রদায়িক বলে? যুক্তিটা দেখান। আর ইতিহাসকে বিকৃত করে যারা উল্টো পাল্টু কথা বলে তাদেরকেই সমর্থন জানাবেন, সেটা ন্যায় মনে করি না, সেটা উচিত মনে করি না। সেই বাংলাদেশ স্বাধীন হওয়ার পর, হ্যাঁ যখন দেশভাগ হয়েছিল, দেশভাগ যখন হয়েছিল, দেশভাগ হওয়ার সময় কে ভারতে থাকবে, কে বাংলাদেশে থাকবে, কে পাকিস্তানে থাকবে, কে ভারতে থাকবে, তখনই তো সিদ্ধান্ত হয়ে গেছিল না? এখন যদি বলে দেশভাগ হওয়ার পরেও যদি বলে